আসসালামু আলাইকুম। আজকে আমি আম শেয়ার করব আমার ডেনমার্কের রাজনৈতিক বাস্তবতা এবং কিছু আ গুড প্র্যাকটিস তাদের যেগুলো আমরা চিন্তা করতে পারি, রাইট? আমরা হয়তো রাতারাতি নিজেদের পরিবর্তন করতে পারবো না আমাদের দেশের পরিস্থিতিতে কনটেক্সট এ। বাট আম আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ইউরোপ থেকে বা পশ্চিমা আ দেশগুলো থেকে শুধু খারাপ জিনিসের প্রতি একটা আকৃষ্ট অনুভব করি। যেমন ওরা যদি আম হয়তো যে ড্রেস বা জামা-কাপড়গুলো পরে সেগুলো আমাদের কালচারের সাথে হয়তো যায় না। আ আমাদের কৃষ্টি কালচারের বিপরীত, রাইট? বাট ওগুলো আমরা করতে চাই। আবার ওরা অনৈতিক সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্কটা বেশি করে। ওটাও আমরা ইন্টারেস্টেড। ওটাও শিখতে চাই। আম তারপর এরকম অনেক যেগুলা যখন আমরা ইভেন পশ্চিমা দেশগুলোতে চলে আসি, এটা আমার বাস্তব জীবন থেকে দেখা। ওদের স্রোতে আমরা হারিয়ে যাই বা আমাদের দেশে সেটা ইম্পোর্ট করি। কিন্তু ওদের অনেক ভালো গুণ আছে যেগুলো আমরা নেই না। নাম্বার ১, আপনি যদি দেখেন যে ভার্সিটির যে রুমমেট বা ক্লাসমেট এর সাথে আমি চলাফেরা করেছি, তাদের মেক্সিমামই সাধারণত সত্য কথা বলে। ওরা পারিশ্রমিক ঘাম শুকিয়ে যাওয়ার আগেই দিয়ে দেয়। পারিশ্রমিক নিয়ে আম খুব প্রবলেম করে না। টাইম মতোই আপনার বেতন বা পারিশ্রমিক দেয়। আ আবার এট দ্য সেম টাইম ডেনমার্কে আমি দেখেছি আমাদের পাকিস্তানি বা বাংলাদেশি বা আমাদের কন্টিনেন্টের যে মানুষগুলো আছে ব্যবসা করে স্পেশালি আম নন প্রফেশনাল যে জবগুলো যেমন ক্লিনিং, তারপর কিচেন অ্যাসিস্ট্যান্ট এগুলোর কন্ট্রাক্ট বা এগুলো বিভিন্ন কোম্পানি ওরা চালায়। অনেকের টাকা পয়সা ঠিকমতো দেয় না। ইভেন অনেক সময় এটার প্রতারণা করে। আরেকটা ভালো দিক আমি ডেনমার্ক আ আমি য আ ২০০৮ সালে যখন সুইডেনে আসি পড়ার উদ্দেশ্যে, তখন মেট্রোতে চলাফেরা করার সময় দেখতাম ওরা প্রচুর বই পড়ে। যেটা আমাকে অনেকটা সারপ্রাইজড করেছিল। আম একই অবস্থা আমি যখন ডেনমার্কে ২০১০ সালে আসি, ট্রেন, বাস বা মেট্রোতে আমি দেখতাম প্রচুর বই পড়ে লোক। তো এখনো পড়ে, হয়তো হার্ড কপি পড়ে না খুব একটা। অডিও বুক শুনে বা সফট কপি পড়ে। সো এই জিনিসগুলো আমরা নিতে পারি না। আরেকটা ব্যাপার ওরা আরেকটা ভালো দিক হচ্ছে ওরা কোন কিছু না জানলে আম না করবে, সংকোচ করবে না। আ আমরা অনেক সময় না জানলে ঘুরিয়ে পেঁচিয়ে অল্প জ্ঞান নিয়েও অনেক সময় আম উত্তর দেওয়ার চেষ্টা করি বা ওই টপিক সম্পর্কে কথা বলার চেষ্টা করি। আমাদের অনেক সময় আরো বেশি ভুল করার ক্ষেত্র তৈরি করে এবং পরে হয়তো আরেকটু এম্বারাসিং সিচুয়েশন এ পড়তে হয়। আবার বর্তমানে একটা জিনিস লক্ষ্য করা গেছে ওয়েস্টার্ন কালচারে এলজিবিটি বা জেন্ডার ইকুয়ালিটি নিয়ে যে সরব আ সেটা আমরা ইম্পোর্ট করতে চাচ্ছি বাংলাদেশে বা আমরা ওইটার প্রতি আকৃষ্ট। আম অন দ্যা কন্ট্রারি ওরা অনেক এই যে আমি ভালো কাজগুলোর কথা বললাম। আরেকটা উদাহরণ দেই যেটা রাজনৈতিক। আমি আ ১৫-১৬ বছর সুইডেন বা ডেনমার্কে আছি। কিন্তু আজ পর্যন্ত কোথাও শোডাউন দেখি নাই, স্লোগান দেখি নাই, আ গণজমায়েত দেখি নাই। রাস্তাঘাট ব্লক করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড দেখি নাই। এটা আমরা নিতে পারি নাই বা এটা আমরা শিখতে চাই না। তো একদিন আমি আমার কলিগদের সাথে একটা টিম ইভেন্টে জয়েন করার জন্য যাচ্ছিলাম অফিস থেকে। এটা আমাদের হাঁটার দূরত্ব বা ওয়াকিং ডিসট্যান্স এর ভিতর। আম পথ আ পথে একটা লোক আমাদের পাশ দিয়ে একটা লোক চলে যাচ্ছিল হেঁটে। তো আমার এক কলিগ ওকে দেখিয়ে যে আমাকে বলল যে, "তুমি তাকে চেনো নাকি?" আমি বললাম, "না তো।" আ সে বলল, সে আমাদের মিনিস্টার। কোন ডিপার্টমেন্টে সে বলতে পারে নাই। বাট সে একজন মন্ত্রী। তো আমি বললাম, "কি বলো? দলের লোক দেখছি না, স্লোগান দেখছি না, গার্ড দেখছি না। আম এটা এরকম কেন?" আমি একটু সারপ্রাইজড হলাম। তখন সে বলল যে, উম আ "এটা কি বলো তুমি? সেও আমাদের মতো একজন লোক। সেও জব করে, আমরাও জব করি। স্পেশালিটি তো কিছু নাই।" সো এই যে চিন্তা চেতনা, এই যে আমার কলিগ সে একজন ডেনমার্কের সাধারণ নাগরিক। সে এই যে সচেতন, রাইট? তার যে মানসিক চিন্তা ভাবনা, আম আমাদের এই জিনিসটা আমরা সাধারণ বাংলাদেশের জনগণ যদি আমরা ওইভাবে চিন্তা করতে পারি যে মন্ত্রী, মিনিস্টার বাংলাদেশে বা চেয়ারম্যান, মেম্বার তারা আমাদের শাসক না, তারা আমাদের সেবক। এইটা আমাদের বুঝতে হবে এবং তাদের কাছ থেকে আমাদের যে অধিকার সেটা আমাদের ওই অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং তারা যে আমাদের সেবক এম এটা তাদের বুঝিয়ে দিতে হবে। এই কালচারটা না আসলে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন সহজেই আসবে না। সো এগুলো গেল আম আমার আজকের অভিজ্ঞতা এবং আমরা কি ধরনের আম
পরিবর্তন আম আনতে পারি আমাদের বাংলাদেশের কনটেক্সট এ ব্যক্তিগত জীবনেই হোক আর সামাজিক জীবনেই হোক একটা পজিটিভ ইমপ্যাক্ট পড়বে। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।